এভরিবডি, এই ভিডিওতে আমি জাভা প্রোগ্রামিং এর একটা টপিকস নিয়ে আসছি, যেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ জাভা প্রোগ্রামিং। এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো, এই ভিডিও থেকে তোমরা কি জানবে, একটা জাভা প্রোগ্রামিং কিভাবে তোমরা লিখবে, তার মধ্যে কি কি জিনিস আছে যেগুলোকে ফলো করবে জাভা প্রোগ্রামিং এ, এবং একটা বেসিক প্রোগ্রাম কি করে তোমরা বানাবে। যে কোনো জাভা প্রোগ্রাম তোমরা ইজিলি বানাতে পারবে, এবং আমি একটা জাভা প্রোগ্রাম তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো অনলাইনে। তো দেখো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ কাজটা করছি। তো এটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, বন্ধু বান্ধবদের শেয়ার করে। তো ফার্স্ট যেটা আছে স্ট্রাকচার অফ জাভা প্রোগ্রামিং, বেসিক স্ট্রাকচার। দেখো, ফার্স্ট হচ্ছে যে কোনো জাভা প্রোগ্রামিং এর প্রথম যে সেকশনটা আছে সেটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। তো বলে সেই ডকুমেন্টেশন সেকশনটা কেন দরকার? এটা প্রোগ্রামটার নাম, অথর, ডেট অফ ডেভেলপমেন্ট এইসব নিয়ে ডিসকাশন করা থাকে। এটা জাস্ট প্রোগ্রামটা সম্বন্ধে বুঝতে সুবিধা হয়। নতুন কোনো প্রোগ্রাম যখন একটা তৈরি করে একজন প্রোগ্রামার তৈরি করে যায়, পরে যখন প্রোগ্রামটা কেউ দেখে তখন উপরে হেডিংটা থেকে বুঝতে পারে কি নিয়ে প্রোগ্রামটা হচ্ছে। এটা সাজেস্টেড, এটা তোমার কম্পালসারি না, এটা দেওয়াটা উচিত যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তোমরা জানো জাভাতে বেশি কমেন্ট লাইন আছে, স্ল্যাশ স্ল্যাশ, তো এই কমেন্ট লাইন দিয়ে তোমরা কোড লিখতে পারো। অথবা যদি মাল্টি লাইন হয়, স্ল্যাশ স্টার ডট ডট করে এবার তোমরা যেখানে শেষ করবে উল্টোটা করতে হবে, স্টার স্ল্যাশ। না, নেক্সট প্যাকেজ স্টেটমেন্ট। প্যাকেজ স্টেটমেন্টটা অপশনাল থাকে, বাট অনেক সময় আমরা কি করি, যখন কোনো স্ক্যানার ইউজ করি বা কিছু ইনপুট ইউজ করি তখন, বা অ্যাপলেটে প্রোগ্রাম করি বা থ্রেডের প্রোগ্রাম করি, তখন আমরা প্যাকেজগুলো নিতে হয়, ইম্পোর্ট করতে হয়। তাহলে সে প্যাকেজ স্টেটমেন্টটা ইম্পোর্টের জন্য ইউজ করা হয়। যেমন ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। তো এখান থেকে প্যাকেজ স্টেটমেন্ট গুলো আমরা ইউজ করি। অনেক সময় প্যাকেজ ক্রিয়েট করার জন্য যে যা যা লাগে সেগুলো ইউজ করি, তারপর সেটাকে ইম্পোর্ট করি। তো এগুলো অপশনাল, কিন্তু তোমাদের যদি প্রয়োজন হয় তখনই ইউজ করো, নাহলে দরকার নেই, কম্পালসারি নয়। ইন্টারফেসের সময় যদি ইন্টারফেসে প্রোগ্রাম করতে হয়, তখন ইন্টারফেসটা এখানে ব্যবহার করা হয়। তাহলে প্যাকেজ রিলেটেড এর জন্য প্যাকেজ স্টেটমেন্ট, ইম্পোর্ট করার সময় যেমন ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার, এটার জন্য এটা। আর ইন্টারফেসের জন্য আমরা ইন্টারফেস যদি ইউজ করি তাহলে এটা। এই তিনটে কিন্তু জাভা প্রোগ্রামিং সবসময় কম্পালসারি নয়, তোমাদের যখন প্রয়োজন হবে তখন সেই সেই ফ্যাসিলিটিটা ইউজ করবে। তাহলে এটা গেল সেকেন্ড ডকুমেন্টেশনের পর এই তিনটে পার্ট। এইবার ক্লাসটা শুরু হয়। তো এরপরেই ক্লাসটা শুরু হয় ক্লাস ডেফিনিশন। এবার ক্লাসের মধ্যে তুমি যদি ভাবো যে একটা আলাদা ক্লাস হিসেবে বানাবে, সেই ক্লাসটাকে ডিফাইন করলে, বা শুধু ক্লাস নিলে তারপর মেন বানিয়ে নিলে, যে ক্লাসের মধ্যে মেন থাকে সেটাই হচ্ছে জাভা প্রোগ্রামের নাম। সাপোজ একটা ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম বানাচ্ছি, যদি নাম দাও ক্লাস ফ্যাক্ট, তাহলে জাভাটা হবে ফ্যাক্ট ডট জাভা হিসাবে সেভ হবে, কারণ ক্লাসটার নাম দিয়েই জাভা প্রোগ্রামটা সেভ হয়। এবং যে ক্লাসের মধ্যে মেইন থাকে সে বাকি ক্লাসগুলোকে অ্যাক্টিভেট করে। এটা এসেনশিয়াল, মানে যে কোনো জাভা প্রোগ্রামিং এ তোমাকে এটা ভাবতেই হবে। ক্লাস দেবে, ক্লাসের নেম দেবে, কারণ জাভা তোমরা জানো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে মেইন বেস হচ্ছে অবজেক্ট। অবজেক্ট নিয়ে কাজ করবে, যেটা রিয়েল লাইফ এন্টিটি নিয়ে কাজ করবে, এবং তার করসপন্ডিং ক্লাস আগে বানাবে, লজিক্যাল স্ট্রাকচার। অবজেক্ট হচ্ছে ভেরিয়েবল অফ দ্য ক্লাস। এবার ক্লাস এন্ড অবজেক্ট কনসেপ্টটা পরে আসছি। তাহলে ক্লাসের মধ্যেই আমাকে মেইনটা করতে হবে, কারণ জাভার মধ্যে যেটা আছে ট্রু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এভরিথিং জাভার মধ্যে সবই ক্লাসের মধ্যে আছে, ইভেন মেইনটাও ক্লাসের মধ্যে। প্রথমে জাভার ক্লাসটার নাম দিলে ক্লাস ফ্যাক্ট, তাহলে অটোমেটিক্যালি ওখান থেকে রান শুরু করলো, তারপরে মেনে ঢুকলো, মেনের মধ্যে থেকে এবার বাকি জায়গায় সব জায়গায় ছড়িয়ে যাবে। এবার মেইনটা একটা কার্লি ব্রেসেস দিয়ে স্টার্ট হয়, ওপেন হয়, এটা ক্লোজ হয়, এবং এর মধ্যে তুমি কাজগুলো করলে। তাই এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবার দেখো এই স্ট্রাকচারের প্রত্যেকটা ইউনিট সম্বন্ধে আমি বলছি। ফার্স্ট হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। It is used to improve the readability of the program. It consists of single line or multi-line comments. Package statement allow us to declare our classes in a collection called packages. Import statement is used to refer to the classes stored in the other packages. যদি অন্য কোনো প্যাকেজে থাকে কোনো একটা ক্লাস, সেই মেম্বার সেটাকে অ্যাক্সেস করার জন্য। ইন্টারফেস সেকশন টু স্পেসিফাই ইন্টারফেস ইন জাভা। তাহলে তোমাকে এই আগে এই পার্টগুলো আমি বললাম। এরপরে দেখো নেক্সট ইউনিট গুলো কি আছে, নেক্সট পার্ট গুলো কি আছে। দেখো, এবার ক্লাস ডেফিনিশন। তো ক্লাস ডেফিনিশন অলরেডি আমি বলেছি, জাভা প্রোগ্রাম মে কন্টেন সেভারেল ক্লাস। অনেকগুলো ক্লাস থাকতে পারে, ধরো একটা ক্লাস একটা তৈরি করলো এখানে এ বলে, তার মধ্যে মেন নেই, কিন্তু যে ক্লাসের মধ্যে মেইন আছে, ধরো এটার নাম দিয়েছি ফ্যাক্ট, তাহলে সেটার মধ্যে থেকে ফার্স্ট অ্যাক্টিভেশন শুরু হবে যার মধ্যে মেন আছে। মেন থেকে বাকি ক্লাসগুলো যেগুলো উপরে তৈরি করেছো তার কাছে পৌঁছাবে। তাহলে মাথায় রাখবে, ক্লাস যদি তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তৈরি করতে, মেইনটাকে মাস্ট, মেইনটাকে মাথায় রেখে বাকিগুলো ডেভেলপ করবে। আর দেখো আমি তোমাদের পরপর সব দেখাবো কিভাবে তোমরা
জাভা বেসিক জাভা প্রোগ্রাম তোমরা নিজেরাই করতে পারো, সেই আইডিয়াটা তোমরা পেয়ে যাবে এই ক্লাস থেকে। তো জাভা program may contain several class definition. Class definition defines information about user defined classes in a program. এখানে আমি user defined classes তৈরি করতে পারি। এবার মেন মেথড ক্লাস, দেখো ক্লাস ডেফিনিশনের মধ্যে আমি নিজের মতো করে অনেকগুলো ক্লাস তৈরি করতে পারি, যে ক্লাসগুলো আমার লাগতে পারে। কিন্তু যে কোনো জাভা প্রোগ্রামিং একটা মেইন মেথড ক্লাস থাকবেই, যে ক্লাসটার নাম বলছি বারবার আমি, প্রোগ্রামের নামের সাথে সমান। যেমন এখানে ক্লাস ফ্যাক্ট, এর মধ্যে মেইন থাকলে ফ্যাক্টর জাভা, ইট ইজ এসেনশিয়াল, এটা কম্পালসারি, এটা আমাকে ব্যবহার করতে হবে। এবার তোমরা যে বললো যে উপরের ডেফিনিশন আমি করলাম না, এমনি না নর্মালি এখান থেকে স্টার্ট করলাম, হ্যাঁ তাও হবে। বাট আমি ক্লাস আর অবজেক্ট তৈরি করতে গেলে আমাকে নতুন একটা ক্লাস তৈরি করতে হবে, মেইন সেই অবজেক্টটাকে কাজ করাবে। ইট ইজ দ্য এসেনশিয়াল পার্ট অফ দ্য জাভা। ফ্রম মেইন মেথড দ্য এক্সিকিউশন অ্যাকচুয়ালি স্টার্টস অ্যান্ড ফলোজ দ্য অর্ডার স্পেসিফাইড। এরপর পরপর পরপর কাজগুলো করতে থাকে, মেনের মধ্যে থেকে কাজগুলো স্টার্ট হয় এবং মেনের মধ্যে থেকে কাজটা স্টপ হয়। এবার একটা সিম্পল এক্সাম্পল দিয়েছি, দেখো এই এক্সাম্পলটা তোমাদের ভালো করে বোঝো যে একটা জাভা প্রোগ্রামিং কিভাবে তোমরা ভাববে। ধরো আমি একটা অ্যাডিশন অফ টু নাম্বার করতে চাইছি, সিম্পল একটা প্রোগ্রাম করছি এখানে, যেখানে আমি অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্সটা ইউজ করছি না। আহ, আহ, এখানে দেখো আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়েছি যেখানে আমি দুটো নাম্বারকে অ্যাডিশন করবো, যেটা ফিক্সড নাম্বার দেওয়া আছে, সেই দুটো নাম্বারকে অ্যাডিশন করবো। তো এটা ফার্স্ট যেটা করলাম, আমি এখানে একটা কমেন্ট লাইন দিয়েছি, দেখো স্ল্যাশ স্টার দিয়ে এখানে লিখেছি সিম্পল জাভা প্রোগ্রাম, এটা ডকুমেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। এখানে তোমার নাম দিতে পারো, ক্রিয়েটেড বাই, তোমার রোল নাম্বার কবে ক্রিয়েট করেছো, সো এটা কারা কারা গ্রুপে তৈরি করেছে কিনা। তো এটা কমেন্টটা সবসময় প্রোগ্রামটাকে আর একটু রিডেবিলিটি বাড়িয়ে দেয়। এরপর আমি ইম্পোর্ট করেছি, আমি যেহেতু প্যাকেজ ইউজ করছি না, নর্মালি ইম্পোর্ট করছি, ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার্ট। এটা কম্পালসারি না, বাট এটা দিয়ে দেওয়া ভালো, কারণ ইনপুট আউটপুট এর কাজগুলো করার জন্য এখানে ইউজ করে ডট স্টার সেমিকোলন। এবার আমি এটা ইউজার ডিফাইন্ড ক্লাসটা তৈরি করছি, ক্লাসটার নাম দিয়েছি ক্লাস এই ক্লাসটা কিন্তু নিজে তৈরি করা একটা ক্লাস। দেখো আমি একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি তোমরা কিভাবে এগোবে। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা স্টার্ট হলো, এর মধ্যে ক্লাসটার কাজ শুরু হলো। এখানে দেখো এক্স ইকুয়াল ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ফ্লোট ক্যারেক্টার যেভাবে তোমরা সিতে করেছো সেম ভাবেই। এক্স ইকুয়াল 10, ওয়াই ইকুয়াল 20 এখানে ডিক্লেয়ার করেছি এবং অ্যাসাইন করে দিয়েছি, ডিফাইন করে দিয়েছি। তাহলে এই ডেটা মেম্বার গুলোকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়, কারণ এখানে দেখো আমি যখন কোনো ভেরিয়েবল রাখছি, তার মানে ক্লাসের মেম্বার গুলো এটাকে অ্যাক্সেস করতে পারে, যে কেউ, গ্লোবাল। এবার হচ্ছে মেথডটা শুরু হচ্ছে, এটাকে বলা হয় গ্লোবাল ডেটা মেম্বার্স, আর এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড মেথড। জাভাতে ফাংশন বলা হয় না, জাভাকে মেথড বলা হয়, যেগুলোকে আমরা সিতে ফাংশন বলি। যেমন এখানে দিয়েছি ভয়েড ক্যালকুলেশন, এখানে আমি অ্যাকচুয়ালি রাখতে চাইছি, একদম ক্লিয়ারলি বুঝবে যখনই কোনো প্রোগ্রাম বানাবে তখন আগে মাথায় রাখবে স্ট্রাকচারটা কি হবে, কি কি রাখ। তাহলে তুমি দুটো নাম্বারকে যোগ করবে, তাহলে এক্স রাখলে, ওয়াই রাখলে, এবং সেই যোগগুলো করবে কি, করার জন্য তো কিছু মেথড দরকার। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই ফিচার্সটা সবচেয়ে ভালো বুঝতে হবে। যে কোনো পৃথিবীতে যে কোনো জিনিস তুমি যদি ব্যবহার করতে চাও, আগে বুঝবে কি ওর মধ্যে কি আছে এবং কারা ওকে ইউজ করবে, কারণ এটা সিকিউরিটি মেকানিজম ফলো করে, বাইরে থেকে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। একমাত্র ক্লাসের মধ্যে যে মেথড গুলো আছে তারাই এটাকে অ্যাক্সেস করতে পারবে। তার মানে কি, এই মেথড গুলোকে আমাকে বানাতে হবে। এই একটা ধর যে ক্লাস স্ট্রাকচার বানায়, এটাকে এনক্যাপসুলেশন বলি আমরা, যেখানে ডেটা মেম্বার গুলো আগে ডিক্লেয়ার করলে, ডিফাইন করলে, তারপর এদের থ্রু দিয়ে এদেরকে ইউজ করা হবে। তার মানে এরা সিকিউর থাকলেও বাইরে থেকে কেউ আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারবে না। যেমন এটিএম এ গেলে ধরো, এটিএম থেকে তোমরা টাকা তুলবে, এটিএম এ টাকা তুমি পেয়ে যাবে না, প্রথমে কার্ডটা শো অফ করবে, কার্ডে পিন নাম্বার ম্যাচ করবে, তবে টাকাটা বেরিয়ে আসবে, যে টাকা যদি অ্যাকাউন্টে থাকে। কারণ এই মেথড গুলোই অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন জিনিস। তোমাকে যে কোনো অবজেক্ট প্রোগ্রামিং করার সময় মেথড গুলো আগে তৈরি করার কথা ভাববে, এবং এই মেথড গুলো নিজের মতো নাম দিতে পারি, যে কোনো নাম যেটা আমি দেবো সেরকমই, ডেটা গুলোকে মেথড গুলো ডিল করবে, তাহলে সিকিউরিটি থাকবে। এটাই তফাৎ সাবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে। মানে এটিএম এ আমি গেলাম, এটিএম থেকে টাকা পেয়ে ডাইরেক্ট পাবো না, আমি এটিএম এ অথরাইজ হতে হবে, উইথড্রল এ ক্লিক করতে হবে, সেখানে এটিএম এ কার্ড ম্যাচ করবে, পিন ম্যাচ করবে, টাকাটা বেরিয়ে আসবে যদি অ্যাকাউন্টে থাকে। তাহলে টাকাটা এখানে ডেটা গুলো, যে ডেটা গুলো সিকিউর। তো এখানে আমি নাম দিয়েছি ক্যালকুলেশন, এই নামটা নিজের ইচ্ছা মতো যা খুশি দিতে পারো। এবং যেহেতু আমি চাইছি এটা এখন রিটার্ন করবে না, তার আগে ভয়েড দিয়ে দিচ্ছি, ভয়েড ক্যালকুলেশন। এখানে একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটাকে হচ্ছে লোকাল ভেরিয়েবল ডেটা মেম্বার। আমার প্রয়োজন এখানে যোগ করাবো, কোনো যদি এখানেও ডিক্লেয়ার করতে গ্লোবাল, তাহলে এখানেও রাখতে পারতে, আমি এটা লোকাল করেছি। জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এদেরকে ইউজ করলো এই মেথডটা। আমি ডাইরেক্ট ইউজ করছি না, মেথডের থ্রু দিয়ে ইউজ হচ্ছে। এক্স প্লাস ওয়াই যোগ হলো, জেড পেয়ে গেলাম, জেডটাকে প্রিন্ট এলএন করে দিলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন, এটা একটা প্রিন্ট আউট করার জন্য জাভাতে ইউজ করা হয়।
তো এই যে এখান থেকে এটা ক্লোজ করলাম, তাহলে মেথডটা ক্লোজ হলো, এখান থেকে ক্লাসটা ক্লোজ হলো। তোমরা যদি এর মধ্যে আরো কোনো মেথড দিতে পারতে, তাহলে ভয়েড ধরো একটা অন্য কিছু দিলে, ডিসপ্লে বা কিছু। তো এখানে নিজের মতো যত খুশি মেথড তৈরি করা যায়। মনে রাখবে মেথড গুলো অ্যাকচুয়ালি ডেটাগুলোকে নিয়ে ডিল করে। তাহলে তোমাকে যখনই প্রোগ্রাম ভাববে জাভাতে, প্রথমেই ভাববে আমার প্রোগ্রামটা কি করতে চাইছে। আমি তোমাদের একটা বেসিক প্রোগ্রাম করে দেখাবো একটু পরে। তোমাদের এইটা আগে বোঝো জিনিসটা কি। আগে ক্লাস এগুলো করলে, ক্লাসটার নাম দিলে, তারপর ভেরিয়েবল গুলো যেগুলো দরকার তোমার ডিক্লেয়ার করলে, তারপর মেথড যেগুলো নিয়ে ডিল করবে সেটা করবে, তারপর বন্ধ করে দেবে। হয়ে গেল একটা ক্লাস তৈরি। এইবার তুমি মেনের কাছে যাও। তাহলে প্রোগ্রামটার নাম দিচ্ছি ক্লাস বি। তার মানে এই প্রোগ্রামটার নাম অ্যাকচুয়ালি হয়ে যাবে বি ডট জাভা। কারণ আমরা জানি যে ক্লাসের মধ্যে মেন থাকে সেটাই হচ্ছে প্রোগ্রামের নাম হয়ে যায়। তাহলে ক্লাস বি মানে বি ডট জাভা। এখানে কি করা হচ্ছে দেখো, এই মেনটা স্টার্ট হলো, এটা হচ্ছে এসেনশিয়াল, এটা লিখতেই হবে। এটা যদি না তৈরি করি তাও হবে, কিন্তু এটা তৈরি করলে আমাকে জাভা থাকবেই। ক্লাস বি এর মধ্যে দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। পাবলিক মানে যে কেউ অ্যাক্সেস করতে পারে, স্ট্যাটিক মানে এই ক্লাসের অবজেক্ট তৈরি হয় না, ভয়েড মানে রিটার্ন নাথিং, মেন মানে মেন ফাংশন, মেন মেথড। আর স্ট্রিং হচ্ছে র্যাপার ক্লাস, স্ট্রিং ক্লাস, এআরজিএস হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট, এটা একটা অ্যারে। এটা মেনের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা মেনের সময় তোমাকে লিখতে হবে, এই পুরোটা দিয়ে মেন বোঝায়। এবার মেনটার মধ্যে কোডটা স্টার্ট হবে। তাহলে ক্লাসটা দিয়ে প্রোগ্রামটা, যেটা জাভা ভার্চুয়াল মেশিন, এটা দিয়ে রান করাবে। এখান থেকে এখানে ঢুকলো, এবার এখান থেকে এই কোডটা স্টার্ট হবে। এবার দেখো প্রথমে এ নামটা পেয়েছি। এবার এটা কি, জাভা কি করে বুঝবে এটা কি। এটা দেখো একটা ক্লাস, অলরেডি আমি আগে একটা ক্লাস তৈরি করে রেখেছি, ক্লাস এ। তাহলে বুঝে যাবে এটা একটা ক্লাস। তাহলে এই স্ট্রাকচারটা তৈরি হবে, এবং তার থেকে একটা ভেরিয়েবল তৈরি হবে যেটা হচ্ছে অবজেক্ট। যতক্ষণ অব্দি অবজেক্ট তৈরি করছি সেটা র্যামে লোড হবে না। ক্লাসটা হচ্ছে স্ট্রাকচার, লজিক্যাল স্ট্রাকচার, অবজেক্ট হচ্ছে রিয়েলিটি, অবজেক্ট হচ্ছে ভেরিয়েবল অফ দ্য ক্লাস। যতক্ষণ অব্দি তুমি ক্লাসটা বানাচ্ছো, দেখো তো একটা বিল্ডিং বানাবে, আগে ব্লু প্রিন্ট বানাও, তাহলে তো বিল্ডিংটা তৈরি হবে। ক্লাসটা হচ্ছে সেই ব্লু প্রিন্টটা আগে বানিয়ে নাও, ওর মধ্যে কি থাকবে, কারা ওকে অ্যাক্সেস করবে, তারপর সেটা র্যামে লোড হবে। এবার যখন র্যামে চলে আসলো, অ্যাকচুয়াল র্যামের স্ট্রাকচারটা এসে গেল, এটা নাম হয়ে গেল ওবিজে। তাহলে ওবিজের মধ্যে এক্স আর ওয়াই আছে, আর একটা মেথড আছে ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন মেথডটা আছে। এবার অবজেক্ট এ ওবিজে, এটা ওবিজের নাম দিয়েছি অবজেক্টটার, এটা ক্লাস, এটা অবজেক্ট। নিউ, নিউ হচ্ছে ডাইনামিকলি তৈরি হয়, এটা অটোমেটিকলি তৈরি হয়। এই যেহেতু এখানে গার্বেজ কালেক্টর আছে, সেটা পরে গিয়ে ডিলিট করে দেয়। তো এখানে মেমোরির জন্য যখন অবজেক্ট তৈরি হয় তখনই মেমোরি ইনিশিয়ালাইজেশন হয়, যেটা নিউ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এই এটা হচ্ছে অবজেক্ট এর তৈরি করা সিনট্যাক্স, ক্লাসের নাম অবজেক্ট, নিউ আবার ক্লাসের নাম, তারপর এখানে ব্র্যাকেট। এই ব্র্যাকেটটা এখানে দিতেই হবে। তার মানে কি, ক্লাসটা দুবার রিপিট হয়, অবজেক্টটা মাঝখানে নিউ। এটা সবসময় এভাবেই লিখতে হবে। এবার যখন এটা তৈরি হলো, এবার এ ডট ক্যালকুলেশন। ডট মানে কি, এর মধ্যে ঢুকলাম আমি, তারপর ক্যালকুলেশনকে অ্যাক্টিভেট করলাম। ক্যালকুলেশনকে যখন অ্যাক্টিভেট করলাম, তখন ক্যালকুলেশনের মধ্যে যারা যারা ছিল তারা কাজ করতে শুরু করলো। জেডটা বললো এক্স কত, এখান থেকে পেয়ে গেল 10। দেখো আমাকে ডেটা দিতে হচ্ছে না, আমার ডেটা ওখান থেকে নিয়ে নিচ্ছে। 10 পেয়ে গেল, ওখান থেকে 20 পেয়ে গেল, 10 আর 20 যোগ করে 30 পেয়ে গেল, 30টা প্রিন্ট হয়ে গেল। তার মানে আমি এটা কল করলে আমি 30 দেখতে পেলাম। তার মানে সিকিউরিটি অ্যাট মোড আছে এই জাভা প্রোগ্রামিং। কিরকম, তুমি ডেটা কিন্তু নিজে থেকে হ্যান্ডেল করতে পারছো না। ডেটাকে হ্যান্ডেল করতে গেলে মেথডকে কল করতে হচ্ছে। মেথড বুঝে নেবে তোমার মধ্যে ওই কি কোড আছে, ওখানে ডেটা দেওয়ার পারমিশন আছে কি নেই। তাহলে ডেটাটা আমাকে মেথডের থ্রু দিয়েই অ্যাক্সেস করতে হবে। দ্যাট ইজ নোন অন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। মানে ডেটা অ্যান্ড মেম্বার, যেটা মেথড আছে, ডেটা আছে আর মেথড আছে, ডেটা গুলোকে ইউজ করবে মেথড গুলো ভেতর থেকে, মেথড গুলোকে বাইরে থেকে অ্যাক্টিভেট করে দেবো, তাহলে ভেতরে কাজ করে যাবে। তো এই ভেতরের সিস্টেমটা, এটা এই জন্য এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। তার মানে ক্যালকুলেশনকে কল করলাম, ক্যালকুলেশন কাজটা করে দিল। দেখো এখানে কোডটা শেষ হয়ে গেল। তাহলে একটা সিম্পল জাভা প্রোগ্রাম দেখো আমি এখানে দেখালাম। প্রথমে ডকুমেন্টেশন, যে কোনো জাভা প্রোগ্রামে একটা ডকুমেন্টেশন দেবে, পরীক্ষার সময়তেও দেবে। তারপরে ইম্পোর্ট করো, তারপর একটা বেসিক ক্লাস বানাও, সেই ক্লাসটাকে আরেকটা মেইন ক্লাস থেকে অ্যাক্টিভেট করো, কল করে দাও। তাহলে তোমরা জাভা প্রোগ্রাম শিখে যাবে। তো এটা বেসিক স্ট্রাকচার। এবার আমি এটাকে দেখো একটা আমি সিম্পল প্ল্যাটফর্ম নিয়ে আসছি, যেটা এবার তোমাদের আমি একটা সিম্পল জাভা প্রোগ্রাম করে দেখাচ্ছি তোমরা কিভাবে নিজের একটা জাভা প্রোগ্রামিং তৈরি করতে পারবে। যে কোনো জাভা প্রোগ্রামিং তোমরা এক্সাম্পল কিভাবে দিতে পারবে, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট কিভাবে বানাবে সেটা আমি দেখাচ্ছি। দেখো এখানে আমি ভিএস কোড ইউজ করেছি, সেখান থেকে আমি ফার্স্টেই নিউ ফাইলে যাচ্ছি। নিউ ফাইল থেকে জাভা, নিউ ফাইল জাভাটা ইনস্টল করে নেবে, জাভা এক্সটেনশন নেবে। তারপর আমি এখানে একটা কোড লিখছি। তো আগে যে কোডগুলো আছে এগুলো তোমরা ডিলিট করে দেবে। এবার দেখো প্রথমেই আমি যেটা করব সেটা, এখানে আমি কমেন্ট লাইন দেবো যে কিসের উপর প্রোগ্রামটা করছি। অ্যাডিশন অফ 2 নাম্বার
অ্যাডিশন অফ টু নাম্বারস এর উপর প্রোগ্রামটা করছি আমরা। আর এবার আমি ইম্পোর্ট করে নেবো যা যা ইম্পোর্ট করা আছে। ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার, ইম্পোর্ট স্ক্যানার ক্লাস ইউজ করবো এই জন্য ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। স্ক্যানার ক্লাসটা আমি এখানে ইউজ করব, তার জন্য স্ক্যানারটা এখানে ইউজ করছি, জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এবার আমি ক্লাসটা বানাবো। ক্লাস, যে ক্লাসটার নাম দিলাম, ধরো এখানে আমি একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম, যেটা ইউজার ডিফাইন্ড ক্লাস এ দিলাম ধরো। তো এখানে ক্লাসটার নাম দিলাম এ, এ দিলাম। এবার এন্টার মারলাম। এবার এতে আমি আগে চিন্তা করবো যে আমি কি কোথাও প্রোগ্রামটা করছি, আমাকে ব্লু প্রিন্টটা কি, দুটো নাম্বারকে অ্যাড করবো, তাহলে দুটো নাম্বারকে যোগ করে তিনটে নাম্বার পাবো। আগে তুমি ভেরিয়েবল গুলো কি হবে সেগুলো আগে নিয়ে নেও। তাহলে এ নিলে একটা ভেরিয়েবল, কমা দিয়ে বি ভেরিয়েবল নিলে আর সি ভেরিয়েবল নিলে, তাহলে তিনটে ভেরিয়েবল লাগবে, আগে ডিসাইড করে নিলে। এবার কি কি মেথড নেবে, একটা দিয়ে ইনপুট নেবে আর একটা দিয়ে ক্যালকুলেশন করবে, আগে এটা ভেবে নাও। মেথড গুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমটা নাম দিলাম ভয়েড ইনপুট। তোমরা এই স্ট্রাকচারটা প্রত্যেকটা প্রোগ্রামে ফলো করতে পারো, তাহলে যে কোনো জাভা প্রোগ্রাম তোমরা নিজেরা করতে পারো। এবার ধরো ইনপুট নিলাম, এখানে ইনপুট নেওয়ার জন্য আমি আগে স্ক্যানার ক্লাসটা তৈরি করলাম, যেহেতু স্ক্যানার ক্লাসটা ইম্পোর্ট করা আছে অলরেডি। এ সাবজেক্ট নিলাম ইকুয়াল টু নিউ স্ক্যানার, নিউ স্ক্যানার ব্র্যাকেটে সিস্টেম ডট ইন, সিস্টেম ডট ইন। সিস্টেম ডট ইন বলতে আমরা মেনলি আমরা কিবোর্ডকে বোঝাই, সিস্টেমের ইনপুটকে আমরা কিবোর্ডকে বোঝাই। তো এটা প্রথমে আমি স্ক্যানারের ক্লাসটা তৈরি করলাম, যেটা কিবোর্ডটাকে ধরে রাখবে। এবার আমরা ইউজারকে মেসেজ দেবো, এটার ফার্স্ট নাম্বার প্রথমে দেবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এটা প্রিন্ট আউটপুট স্টেটমেন্টের কাজ করে জাভাতে। প্রিন্টএলএন মানে লাইন নিউ, এবং এখানে দিলাম এন্টার ফার্স্ট নাম্বার। এখানে আমি প্রথমে ফার্স্ট নাম্বারটা নেব, তো এন্টার ফার্স্ট নাম্বারটা নিলাম, নিতে বললাম। এবার ফার্স্ট নাম্বারটা নেব, নিয়ে এর মধ্যে রেখে দেবো। তাহলে এ ইকুয়াল টু যে জায়গাটা নিয়েছিলাম সেটা এস, যে স্ক্যানারটা যেটা কিবোর্ডটাকে ধরে আছে, তার একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে নেক্সট ইন। কিন্তু ইন্টিজার নিচ্ছি তাই নেক্সট ইন। যদি ওটা ক্যারেক্টার হতো তাহলে নেক্সট ক্যার, যদি ফ্লোট হতো নেক্সট ক্যার ফ্লোট। এখানে নেক্সট কথা থাকতো, এখানে এফ এর এফ ফ্লোটের এফটা বড় হতো, আর যদি ক্যারেক্টার হতো নেক্সট কথা থাকতো, ক্যারেক্টার সিটা বড় হতো। তো নেক্সট ইন্টিজার নিলাম, সেটা নিয়ে আমি এতে স্টোর করলাম অবশ্যই। এবার আমি সেকেন্ড নাম্বারটা নিতে বলবো, সেই মেসেজটাকে আমরা কপি করে নেবো, এটা টাইপ না করে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, এখানে চেঞ্জ করে দিলাম এন্টার সেকেন্ড নাম্বার। ওরা পরীক্ষাতে যে কোনো জাভা প্রোগ্রাম যদি দেয় ইজিলি করতে পারবে। একদম বেসিক লজিক যাদের জানা আছে, যেমন অ্যাডিশন এইভাবে করে, প্রথমে ইনপুট নেওয়া হয়ে গেল দুটো নাম্বার, এই মেথডটা থ্রু দিয়ে আমরা ইনপুট নিলাম। আরেকটা মেথড নিলাম যেটার নাম হচ্ছে ভয়েড ক্যালকুলেশন। ভয়েড ক্যালকুলেশন বলে একটা মেথড নিলাম। সেই ক্যালকুলেশন মেথডটার মধ্যে এবার আমি তাকে যোগটা করব। তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি করলাম, যোগ হলো, এখানে ভেরিয়েবল গুলো নিয়ে এবার প্রিন্ট করে দেবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তো এখানে আমি প্রিন্ট করছি, প্রিন্ট করে এবার এর মধ্যে দিচ্ছি রেজাল্ট অফ অ্যাডিশন, রেজাল্ট অফ অ্যাডিশন ইজ, রেজাল্ট অফ অ্যাডিশন ইজ প্লাস, প্লাস হচ্ছে কনক্যাটেনেশনের কাজ করে, প্লাস সি। হ্যাঁ, এখানে কোনো কমা দেবে না, প্লাস সি। তারপর এটা সেমিকোলনটা দিয়ে দিলে, তার মানে কি দুটো ক্যালকুলেশন পার্ট হয়ে গেল। তাহলে এই ক্লাসটা আমার তৈরি হয়ে গেল। ক্লাস হচ্ছে যেটা একটা ব্লুপ্রিন্ট বানানো। তাহলে আমার কি থাকবে আগে ডিসাইড করলে, যেমন অ্যাড ধরো এখানে ইভেন অর চেক করতে, তাহলে এখানে একটা নাম্বার নিতে, একটা ইনপুট নিতে আর একটা ক্যালকুলেশন করতে। এই স্ট্রাকচারটা সবসময় মাথায় রেখে দেবে, তাহলে যে কোনো তোমরা জাভা প্রোগ্রাম করতে পারো। এবার ধরো মেইনটাতে আসছি। মেইনটার নাম ডেফিনেটলি ধরো আমি অ্যাড দিলাম, যদি আমি অ্যাড প্রোগ্রামটার নামও অ্যাড দেবো আমি, তো অ্যাড দিলাম। যে ক্লাসটা তৈরি করছি জাভাটার নামও সেই নামই দিতে হবে, যার মধ্যে মেইন থাকবে। খেয়াল রাখবে পাবলিক স্ট্যাটিক, এটা মেইন জাভার ভয়েড মেইন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, স্ট্রিং রেফার ক্লাস, args হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট, আর
জিএস, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হয়, এটা অ্যারে। তো এটা কমপ্লিট হবে। এবার এর মধ্যে তোমাকে কল করতে মনে রাখবে, যখনই কোনো জাভা, প্রথমে জাভার যে ভার্চুয়াল মেশিন সে প্রথমে কিন্তু মেনে গিয়ে ঢোকে, কারণ জাভার যে ক্লাসটার নাম দিয়েছে অ্যাড, সেটা দিয়ে কল হয় এবং সেটার মধ্যে প্রথমে মেনে ঢোকে, মেন থেকে আবার কাজ শুরু করে। যেহেতু আমি একটা ক্লাস অলরেডি তৈরি করে রেখেছি, সেই ক্লাসটার নাম দিয়েছি এ, সেই ক্লাসের অবজেক্ট তৈরি করবো, তাহলে ক্যাপিটাল এ দিয়েছি নামটা, এখানে দেখো আমরা যে নাম দিয়েছি সেটা দেবো ক্যাপিটাল এ, এবং সেখান থেকে অবজেক্ট তৈরি করবো। অবজেক্টের নাম দিলাম ধরো অফিস, যে কোনো নাম দিতে পারতে। অবজেক্ট যতক্ষণ অবধি তুমি এটা তৈরি করছো র্যামে আসবে না, ততক্ষণ অবধি অবজেক্টটা ক্রিয়েট হবে না। ক্লাস একটা লজিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল হচ্ছে অবজেক্ট। এবার আমি অবজেক্টের মধ্যে মেম্বারগুলোকে কল করব অবজেক্টের থ্রু দিয়ে। ওবিজে অবজেক্ট ডট দিব, দেখো মেম্বারটা কল হবে। দেখো প্রথমে আমি ইনপুটকে কল করব, দেখো ইনপুট আমি এখানে তৈরি করে দেবো, ইনপুটটা এখানে দেখাচ্ছে। তাহলে ওই অবজেক্টের মেম্বার ইনপুট কল হলো, তবে নাম্বার দুটো নিতে বলবো। এবার আমি ক্যালকুলেশনের জন্য ডট দিয়ে আমি ক্যালকুলেশনকে অ্যাক্টিভেট করব। তো ক্যালকুলেশনকে অ্যাক্টিভেট করব, আমি ক্যালকুলেশনের ভেতরটা এটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমি দুটো মেথডকে কল করে দিলাম। দেখো তাহলে প্রোগ্রামটা আমার কমপ্লিট হয়ে গেছে, সিম্পল প্রোগ্রাম। প্রথমে আমি ডকুমেন্টেশন, ইম্পোর্ট সেকশন, ক্লাস ডেফিনিশন, তারপর মধ্যে ডেটা মেম্বার মেথড, আর এখানে আছে মেইন যেটা এসেনশিয়াল, যেখান থেকে অ্যাকচুয়ালি কাজটা স্টার্ট হয়। তাহলে প্রথমে ফাইলটাকে সেভ করব আগে, সবার আগে সেভ করে নেব। সেভ করে তোমরা যে কোনো লোকেশনে রাখতে পারো, ধরো এখানে রাখছি আমি, যেহেতু নামটা কি দিয়েছি আমরা অ্যাড, ক্যাপিটাল দিয়েছি তাই অ্যাড ডট জাভা, যে নামটা দেবে সেইটা দিয়ে যেন এটা ক্লাসের নাম আর মেইন যেখানে আছে সেটার নাম সেম হয়। যেহেতু এটা নাম অ্যাড দিয়েছি তাই ওটা অ্যাড ডট জাভা দিতে হবে। দেখো এটা আমি সেভ হয়ে গেল অ্যাড ডট জাভা। এবার এটাকে রান করতে দেবো। এটাকে আমি রান, এখানে বাটনটা প্রেস করলাম, রান অপশনে চলে আসলাম। ধরুন এটা রান করা হবে, তাহলে প্রোগ্রামটা ক্রিয়েট হয়ে গেছে। তো প্রোগ্রামটা ক্রিয়েট হওয়ার পর রানে গিয়ে যাবে, এখানে গিয়ে যে অ্যারোটা আছে তার মধ্যে রান জাভা ক্লিক করবে। তো এখানে দেখো রান যে এটা তৈরি হয়েছে এটার মধ্যে কোডটা আছে, এখানে দেখো তোমার কাছে প্রথম নাম্বারটা চেয়ে গেছে। তার মানে তোমার কাছে একদমই মেনে ঢুকে গেছে জাভা ভার্চুয়াল মেশিন, অ্যাড এর মধ্যে চলে গেছে। অ্যাড এর মধ্যে প্রথমে কাকে পেয়েছে, ইনপুটটাকে কল করেছে, মানে অবজেক্টও ক্রিয়েট হয়ে গেছে, ইনপুটটাকে কল করেছে। ইনপুটের মধ্যে কি আছে, এই যে এটা ফার্স্ট নাম্বার। তুমি যদি ক্লাসটাকে প্রথমে প্ল্যান না করো তাহলে কিন্তু পুরো প্রোগ্রামটাই কোনোদিনও করতে পারবে না, তোমাকে মুখস্থ করতে হবে সবসময়। তাহলে আগে মেইন যে ক্লাসটা বানাও, তারপর অবজেক্ট ডট ইনপুট কল করলে এখানে চলে এসেছে, এটা ফার্স্ট নাম্বারটা একবার সিম্পল হবে। তোমার কাছে নাম্বারটা চাইছে, নাম্বারটা আমি ধরো এখানে দিলাম 20 দিলাম। 20 প্রথমে চেয়ে নিল আমাকে, তাহলে 8 এ স্টোর হলো। এবার দেখো সঙ্গে সঙ্গে সেকেন্ড নাম্বারটা চেয়ে নিচ্ছে, সেকেন্ড নাম্বারটা আমি ধরো 30 দিলাম, 30 টাও নিয়ে নিল। এবার কি হবে, 30 নেওয়া হয়ে গেল, তারপরে এবার এই আবার দেখো ইনপুটটা কল হয়ে যাওয়ার পর দুটো নাম্বার নেওয়া হয়ে গেছে, আবার ব্যাক করে মেনে এসে গেছে। এবার মেনে গিয়ে ক্যালকুলেশনটা আমি যেহেতু অ্যাক্টিভেট করেছি, এবার দেখো যোগটা হয়ে যাবে, এন্টার মারার সঙ্গে সঙ্গে যোগটা হয়ে যাবে। রেজাল্ট ম্যাট্রিক্স ইজ 50। তার মানে একদম সিম্পল ভাবে ভাবো, মেনের কাজ কি, অবজেক্ট ক্রিয়েট করা এবং অবজেক্টের যে ভেতরে যে মেথডগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করা। তোমরা যখনই কোনো জাভা প্রোগ্রাম বানাবে, আগে তোমাদেরকে সবার আগে প্রোগ্রামটা হয়ে গেছে কমপ্লিট, প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে, সবার আগে তোমাদেরকে নিচের আইডিয়াটা ক্লিক করতে যে ক্লাসটার মধ্যে কাকে এখানে রাখবো, তারপর আমি মেইন থেকে তাদেরকে কল করে দেবো। এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্স। সো এই ভিডিওতে আমি অ্যাডিশন অফ টু নাম্বার তোমরা কিভাবে করবে সেটা দেখালাম। তো তোমরা এই ভিডিওতে দেখলে যে কিভাবে জাভা প্রোগ্রামিং কাজ করে, জাভা প্রোগ্রামিং স্ট্রাকচার কি সেটা স্টেপ বাই স্টেপ দেখালাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।